আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। পৃথিবীর যেই প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য আবারও শুভকামনা। চট্টগ্রাম, সাতকানিয়া, মানিক চৌধুরী দেখছেন, চট্টগ্রাম মিরসরাই থেকে দেখছেন। ওরে বাপরে! চট্টগ্রামের প্রচুর লোক দেখছেন। চট্টগ্রামের মাইজপাড়া থেকে কেউ দেখছেন? দেখছেন না, না? আমাকে অনেকে প্রশ্ন করেন মাইজপাড়া কি? মাইজপাড়া আসতেছি, ওয়েট করেন। দেখা হবে। মাইজপাড়ার বন্ধুরা আমাকে কমেন্ট করবেন। কার, কার বাসায় যাব? দাওয়াত করবেন কিন্তু। ইলিশের বাড়ি চাঁদপুর থেকে দেখছেন। চট্টগ্রাম সন্দ্বীপ থেকে, সন্তোষপুর থেকে জয় বাংলার লোক শুনছি। ওরে বাপ রে বাপ! বাংলাদেশের জয় বাংলার লোক আছেন ভাই, আপনাকে স্বাগতম। সন্তোষপুর থেকে জয় বাংলার লোক শুনছে নাকি সন্দ্বীপের? ঠিক আছে ভাই, চলে আসবো সন্দ্বীপে। জয় বাংলার লোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভালো আছেন তো, না? দর্শক, চলেন আমরা কিছু গুরুত্বপূর্ণ খবরে যাই। আশা করি যে যেখান থেকে দেখছেন, সৌদি আরব থেকে দেখছেন, নড়াইল থেকে দেখছেন, ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছেন, ঢাকা থেকে দেখছেন, আসাম গৌরীপুর থেকে দেখছেন, গুড, প্যারিস থেকে দেখছেন, দিনাজপুর থেকে দেখছেন। জি ভাই, যে যেখান থেকে দেখছেন সবার জন্য আমার ভালোবাসা, আর আপনাদের হৃদয় থেকে আমার জন্য ভালোবাসা। প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই সেটা হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘুমনের আগে একটা কথা বলেন, আবার ঘুম থেকে উঠে আরেকটা বলেন। মার্কিন গণমাধ্যমগুলো তার বক্তব্য প্রচার করে আর নিজেরাই হাসে। আল্লাহ, কোন বিপদে আছি! এমন এক প্রেসিডেন্ট আমাদের কেন দিছ, যে দেশের প্রেসিডেন্টকে নিয়ে পৃথিবীর মানুষ হাসে? অর্থাৎ কমেডি চরিত্রের জন্য এই মুহূর্তে পৃথিবীতে বিখ্যাত হয়ে গেছেন একজন ব্যক্তি, যার নাম ডোনাল্ড ট্রাম্প, নট ট্রাম্প। কি ঘটেছে শোনেন। মিস্টার প্রেসিডেন্ট তিনি বলছেন যে হরমুজ প্রণালী মার্কিন যুক্তরাষ্ট্র তার সকল শক্তি দিয়ে আটকে দিয়েছে। এখানে ঢুকতে হলে, বের হতে হলে আমেরিকার অনুমতি লাগবে। প্রথমে কি বলছেন? হরমুজ প্রণালী আমেরিকার নেভি, আমেরিকার নৌবাহিনী বন্ধ করে দিয়েছে। এখন তার পুরো কন্ট্রোলে। কেউ ঢুকবে না বের হবে সিদ্ধান্ত নেবে আমেরিকা। কে বলছেন? মার্কিন প্রেসিডেন্ট। গতকালকে লাইভে আমি আপনাদের একটা তথ্য দিয়েছিলাম, মনে আছে? যে আমেরিকার ওয়ারশিপ হরমুজ প্রণালীর কাছে আসে আর ইরান ধাবরানি দেয়। কিন্তু আমেরিকার গণমাধ্যম বলেছিল কি, সেই ওয়ারশিপটি হরমুজে ঢুকেছিল। তাই তো আজকে ইরান একটা কয়েক মিনিটের বা আমি যতটুকু দেখলাম 40-45 সেকেন্ডের একটা ভিডিও রিলিজ করেছে ইরান। সেই ভিডিওতে ইরান প্রমাণ হাজির করেছে কি, ইরানের আইআরজিসি, ইরানের নেভি, ইরানের এয়ারফোর্স তিনটি জায়গা থেকে তারা রেডিওতে কথা বলছেন। রেডিও যে এটা কি বলে, ট্রান্সমিটার নাকি বলে, কথা বললে কোথা থেকে কথা বলছেন তার ভয়েস রেকর্ড করা যায়। এবং দেখা যাচ্ছে সেখানে ইরান আমেরিকাকে বলছে কিছু সেকেন্ড পর ইরান আক্রমণ করতে যাচ্ছে। ওরা ওদের ভাষায়, ফার্সি ভাষায়, দ্রুত ওয়ারশিপ তুমি জায়গা চেঞ্জ করো, তোমাকে লাস্ট বারের মতো সতর্ক করা হচ্ছে, তুমি এই অঞ্চল ছেড়ে যাও। আবার 3-4টা ভার্সন আসছে, অর্থাৎ ইরানের যে 4-5টা বা 3-4টা পজিশন থেকে তাকে সতর্ক করা হচ্ছে লাস্ট মোমেন্টে। সেই রেকর্ডটি ইরান প্রচার করছে। এবং দেখা যাচ্ছে কি, যখন ইরান তার সিস্টেমে এই ভয়েস দিয়ে তাদেরকে সতর্ক দিচ্ছে, অর্থাৎ নৌপথে সতর্ক বার্তা দেওয়ার জন্য যে ভয়েসগুলো বা যে রেডিও সিস্টেমগুলো কাজ করে, সেটির রেকর্ডে ইরান প্রচার করে দিয়েছে। এবং দেখা যাচ্ছে ইরান যখন বলছে কয়েক সেকেন্ডের মধ্যে তোমার জাহাজে আক্রমণ করা হবে, তুমি দ্রুত এলাকা থেকে পালাও, অ্যাট এ টাইম ইরান দেখাচ্ছে ইরানের এই থ্রেট পেয়ে আমেরিকার ওয়ারশিপ হরমুজ থেকে বাপের নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম বলে পালাচ্ছে, মানে সেই জোরে পালাচ্ছে। একদম সরাসরি ভিডিও এবং অডিও রিলিজ করে দিয়েছে ইরান। বলছে তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, হরমুজ থেকে পালাও। তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, মার্কিন ইউএস ওয়ারশিপ, তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুমি হরমুজ থেকে পালাও। ইরান বলছে ফার্সিতে, আর আমেরিকা বাপের নাম বলতে দে দৌড়, উঠে পড়ে দৌড় তার ওয়ারশিপ। একদম রেডিও ভয়েস আর
ইরানের আমেরিকার ওয়ারশিপের পালানোর দৃশ্য অ্যাট এ টাইম রেকর্ড দেখিয়ে দিয়েছে ইরান তার মাধ্যমে, গণমাধ্যমে। তাহলে কি প্রমাণ হলো? মিস্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বলছেন পুরো মিথ্যে ছিল। কালকেরটাও মিথ্যা, আজকেরটাও মিথ্যে। প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি হরমুজ প্রণালী ব্লক করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন, তার কন্ট্রোলে আছে। তাহলে ইরানের দোষ ছিল কি? ইরান তো বন্ধ করে দিয়েছে, এখন তো তিনি খুলতে আসবেন, তিনি আবার বন্ধ করতে আসছেন কেন? ট্রাম্প যদি এই কমেডি ভালোবাসেন, আমার মনে হয় তার সাথে কি বলবো, ইউক্রেনের ভ্লাদিমির জেলেনস্কি তাকেও যোগ দিতে পারেন। তিনি ইউক্রেনের টিভিতে কমেডি শো করতেন, এখন তিনি সেই দেশটির রাষ্ট্রপ্রধান। দর্শক, আসলে গেমটা কোথায়? ওমান, পাকিস্তান, আরো যারা যারা যুদ্ধ মধ্যস্থতা অর্থাৎ যুদ্ধবিরতির পর শান্তি আলোচনার মূল মডারেটর ছিল, আলোচনার কেন্দ্রে ছিল, তাদের অনেকের অভিযোগ এখন উঠে আসছে বিভিন্নভাবে। ওমান বলছে, যখন আমেরিকা এবং ইরানের মধ্যে আলোচনা চলছিল যুদ্ধের আগে, আমেরিকা এই যুদ্ধ এড়াবার জন্য ইরানের সাথে কিন্তু কথা বলেছে। তাদের বক্তব্যে মনে হয়েছে যে আমেরিকা যুদ্ধটা আসলে চায় না, ইরানও যুদ্ধটা চায় না। তাহলে যুদ্ধটা লাগলো কি করে? অর্থাৎ আমেরিকা ইরানের সাথে আলোচনার টেবিল থেকে যখন হাসি মুখে কফি খেয়ে বিদায় নেয়, তখন একটি ফোন আসে ইসরায়েলের প্রাইম মিনিস্টার মিস্টার নেতানিয়াহু, বেঞ্জামিন নেতানিয়াহুর। তিনি বলে দেন, মিস্টার প্রেসিডেন্ট ট্রাম্প, এই যুদ্ধ আমাদের করতেই হবে, এটি আমাদের জীবনের সর্বশেষ সুযোগ। আমাকে মোসাদ সকল তথ্য দিয়েছে। কি দিয়েছে? এই যুদ্ধ আমরা 2 থেকে 6 দিনের মধ্যে শেষ করে ফেলব, এবং আমরা ইরানের রেজিম চেঞ্জের জন্য ইরানের যিনি সর্বোচ্চ প্রধান আয়াতুল্লাহ আলী খামিনি এবং তার ক্যাবিনেট এবং আইআরজিসির শীর্ষ কমান্ডারদেরকে এক টার্গেটে একদিনে মেরে দিতে পারবো। মোসাদ আমাকে এই তথ্য দিয়েছে যে তাদের কন্ট্রোলে এবং তাদের অবস্থান তারা নির্ণয় করেছে। আপনি এখান থেকে সরবেন না। ইরানের সাথে আলোচনার মধ্যেই চলেন আমরা একটা অ্যাটাক করে বসি। মিস্টার প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর এই বক্তব্যে রাজি হয়ে গেলেন। যিনি যুদ্ধ করবেন না, ইরানের সাথে আলোচনার টেবিলে তার বাহিনী ছিল উইটকফ, তারপর জরার্ড কুশনার, তারপর কি বলে আরো যারা যারা তার সাথে আলোচনায় ছিলেন, মার্কো রুবিও। এরা অবাক হয়ে গেলেন যে ট্রাম্প আসলে সিদ্ধান্তটা কি নিলেন তার রাষ্ট্রের ক্যাবিনেট, সেনেট, কংগ্রেস কারোর সাথে না, কিংবা তার জেনারেলদের সাথে আলোচনা করেও না। ইসরায়েল বলেছে তাই। আমি ইংল্যান্ডে থাকা অবস্থায় কিছু বই পড়ার সুযোগ পেয়েছিলাম, মাঝে মাঝে লাইব্রেরিতে বসে। ওদের কাছে বিশাল বিশাল লাইব্রেরি, ভাই এইসব দেশে গেলে মাথা নষ্ট হয়ে যাবে, এত বইয়ের বিশাল বিশাল লাইব্রেরি, ওখানে উঠতে ইচ্ছে করে না। তো পড়তে গিয়ে আমার কিছু বই আমার নজরে পড়েছিল। আমার কিছু প্রিয় ব্যক্তি আছে, আমি যাদের সহযোগিতা চাই মাঝে মাঝে। সবাই মুসলিম, বিষয়টা এরকম না। ইংল্যান্ডে আমি একজন ব্রিটিশ ভদ্রলোককে পেয়েছি। তিনি আমাকে অবসর সময় আমরা কফি টফি খেতে বসলে কিছু হিস্ট্রি নিয়ে কথা বলতেন। তো বলতেন যে পশ্চিমা দুনিয়া, এই যে যত বড় শক্তিশালী দেশগুলো দেখো, আমেরিকা, ব্রিটেন, যাদের সূর্য অস্তমিত হতো না, এক জায়গা থেকে সূর্য উঠলো আরেক জায়গা থেকে সূর্য ডুবতো, কিন্তু পৃথিবীতে ব্রিটিশদের এত বড় সাম্রাজ্য ছিল, ফ্রান্স কলোনি ছিল, যত বড় বড় দেখছো, আজকে তারা একটি রাষ্ট্রের তালুবন্দী হয়ে গেছে, তারা চালায়। একটা সময় ব্রিটিশরা ইসরায়েল রাষ্ট্র তৈরি করেছে, আজকে ইসরায়েল ব্রিটিশকে চালায়, আজকে এই আমেরিকানদের এই দেশটি চালায়। তিনি বলছেন আমেরিকাতে আগামী 100 বছর না, আগামী 200 বছর না, আগামী 500 বছর পর কে প্রধানমন্ত্রী হতে পারে, প্রেসিডেন্ট হতে পারে, সেনা প্রধান হতে পারে, এগুলো কন্ট্রোল করে ওই একটি দেশ। এখন প্রশ্ন করবেন এটা কেমন কথা? 500 বছর পরে কি কারো কি 500 বছর পাবে? না। অর্থাৎ এমন একটি জুইশ সিস্টেম নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, তার বক্তব্য যে ধারাবাহিকভাবে ওদের অনেক কাউন্সিল, অনেক ভিতরে আমেরিকার মধ্যে, ব্রিটেনের মধ্যে বা ইউরোপের মধ্যে প্রচুর সংগঠন আছে, বিভিন্ন সেবামূলক নাম দিয়ে, কিন্তু এটা ওদের অর্গানাইজেশন, ওদের অর্থায়নে চলে। তো বলতেছে যে আমেরিকার কোন বিশ্ববিদ্যালয়ের কোন মেধাবী ছেলেটা একদম
ইউনিভার্সিটি যে টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোর এই মেধাবী ছেলেগুলোকে ওরা টার্গেট করে রাখে। সবচেয়ে পলিটিশিয়ান মানে পলিটিক্সে যারা এগিয়ে আছে ইয়াং এদেরকে তালিকা থাকে, স্কুল লেভেল থেকে এদেরকে টার্গেট করা থাকে। কারা করে? ওদেরই মানে ওই নেতা কাকুর দেশটির লোক, ইহুদিদের বিভিন্ন এজেন্টরা, এরা একটা রুটিন মাফিক কাজ করে। এরপর উনি মরে গেলে ওনার রুটিনে আরেকজন আসে। তো এমন একটি সিন্ডিকেট তৈরি হয়েছে আমেরিকা, ধরেন আগামী 500 বছরের প্ল্যান সাজানো আছে। তো 500 বছর তো কেউ বাঁচবেন, 100 বছর পরে যে মরে যাবে তারপরে আরেকজন আসবে, একদম রুটিন মাফিক একজন পরে একজন আসবে। তো ইসরায়েলের স্বার্থের বাইরে এই পৃথিবীর মানে ওয়ার্ল্ডের পশ্চিমা দুনিয়ার কেউ এখন আসলে কেউ কল্পনাই করতে পারে না। ধরেন দুজন ব্যক্তির নাম বলি। মার্কিন ইতিহাসে আপনারা তো জন এফ কেনেডি, রবার্ট এফ কেনেডির নাম শুনেছেন, দুই ভাই। 60-এর দশকে একদম জনপ্রিয় প্রেসিডেন্ট ছিলেন এই কেনেডি, জন এফ কেনেডি। কি হয়েছিল তার ভাগ্যে? তিনি ছিলেন ইসরায়েলের নিউক্লিয়ার বোমা তৈরির বিরোধী। এটা হয়তো আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। তার আরেক ভাই ছিলেন রবার্ট এফ কেনেডি। ইসরায়েল আমেরিকাতে যে গোপনে রাজনীতি করছে, গোপনে বিভিন্ন সংগঠন চালাতো, এটার বিরোধী ছিলেন তিনি। দুজনই ভাই, একজন প্রেসিডেন্ট, একজন আইন বিভাগে কাজ করতেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে। যখন 60-70 দশকের মাঝামাঝি আপনাদের ইসরায়েলের বেন গরিয়ান বিমানবন্দরের নাম জানেন তো? বেন গরিয়ান কার নামে? ইসরায়েলের প্রধানমন্ত্রীর নামে। তিনি তখন প্রধানমন্ত্রী। তার সময়টিতে ডিমোনা নামের যে পারমাণবিক কেন্দ্রের কথা বলি না আমাদের খবরে, সেখানে বিদ্যুৎ প্ল্যান্টের নামে ওরা একটা প্ল্যান্ট তৈরি করছে। ওরা বলছে আমরা পারমাণবিক দিয়ে মানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাবো, ঠিক ইরান যেটা করছিল। এভাবে ওরা একটা নিউক্লিয়ার বোমা বানানোর জায়গা করছে আমেরিকাকে ফাঁকি দিয়ে। তো মিস্টার জন এফ কেনেডি তার কাছে তার সিকিউরিটি প্রধান জানিয়েছেন যে ইসরায়েল আর ইন্ডিয়া নিউক্লিয়ার বানাচ্ছে। এটা তিনি ঘোর বিরোধী ছিলেন। এটার বিরুদ্ধে তিনি বারবার ইসরায়েলকে চিঠি পাঠিয়েছেন, এমন করে ইসরায়েলেরকে সাহায্য করা টার্গেট করেছেন, বিভিন্নভাবে তিনি ব্যবস্থা নিয়েছেন। এরপর বেন গরিয়ান পদত্যাগ করলেন, নতুন রাষ্ট্রপ্রধান মানে প্রধানমন্ত্রী আসলো ইসরায়েলে। একটা সময় দেখা গেল ডালাসে জন এফ কেনেডিকে তার স্ত্রীর সামনেই প্রকাশ্যে গুলি করে মেরে দেয়া হয়েছে। কারণ মার্কিন ইতিহাসে তিনি সবচেয়ে বেশি চাপে রাখতো ওই দেশটিকে মানে কি নিউক্লিয়ার তৈরি করতে দেবেন, এবং তিনি বলতেন যে অধিকৃত অঞ্চল মানে ফিলিস্তিনিদের জন্য ইসরায়েল যেন জুলুমকারী না হয়, এটাকে তিনি চেষ্টা করতেন কন্ট্রোলে রাখার। মজার ব্যাপার, তার 5-6 বছর পর মেবি তার ভাই, যিনি ইসরায়েলকে আমেরিকার মধ্যে রাজনীতি করা, গোপন সংগঠন চালানো, বিভিন্ন নেটওয়ার্ক চালানো, এজেন্ট চালানোর কাজগুলিতে বাধা সৃষ্টি করেছিলেন বিভিন্নভাবে, তিনি যখন আবার নির্বাচনে দাঁড়ালেন, ঠিক তার ভাইয়ের মতো মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ছিলেন। বিভিন্ন জায়গায় তিনি নির্বাচনের প্রাথমিক ভোটে এগিয়েছিলেন। এই নির্বাচনী ওয়ার্কের মধ্যে তাকে প্রকাশ্যে মেরে দেয়া হলো। দুই কেনেডি, দুই ভাই মারা গেল। এখন আপনারা বলেন যে তাকে আসলে মেরেছে কারা? এই দুজন ব্যক্তি কিন্তু একটি দেশের বিরোধী ছিল তাদের এই কর্মকাণ্ডের। এরপর থেকে পুরো আমেরিকা যত বড় পরাশক্তি হোক, তাদের চাবি বা তাদের মূল প্রাণ কেন্দ্র চলে যায় একটি দেশের হাতে। দেখেন বারাক হোসেন ওবামা, মুসলিম নাম না? ফ্যামিলিতে তার বাবা বোধহয় মুসলিম ছিলেন বা দাদি মুসলিম ছিলেন। তিনি অনেক কথা বলেছিলেন, ক্ষমতায় এসছেন, কি হয়েছে? তিনি ইসরায়েলের স্বার্থের বিরুদ্ধে এক পা এগুতে পেরেছেন। তারপরে দেখেন বিল ক্লিন্টন থেকে শুরু করেন, বারাক হোসেন ওবামা থেকে শুরু করেন, জো বাইডেন থেকে শুরু করেন, ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করেন, মার্কিন ইতিহাসে কোনো প্রেসিডেন্ট কখনো ওই দেশটির বিরুদ্ধে যেতে পারে না। আজকে ইরানের সাথে যে লড়াইটা চলছে, পুরো লড়াইটা ওই একটি দেশ করাচ্ছে। আমি বলছি এগুলো মার্কিন পলিটিশিয়ানরা, মার্কিন কংগ্রেসম্যানরা, সিনেটর এখন বলতে শুরু করেছে, মার্কিন জেনারেলরা বলছেন ট্রাম্পের শাসনামলের এই যে সপ্তাহখানিক আগে বা 10-20 দিন আগে তিনি অবসরে গেলেন, কাউন্টার টেরোরিজম গ্রুপের যিনি প্রধান, তিনি পদত্যাগ করে বলছেন এই যুদ্ধ আমাদের না, এটা ইসরায়েলের যুদ্ধ। কিন্তু হাস্যকর বা রহস্যজনক বা অলৌকিকভাবে বলবো, আমেরিকানরা যতটাই তাদের কি বলবো অপছন্দ করে, কিন্তু আমেরিকার পুরো সিস্টেমটা তাদের দখলে চলে গেছে। প্রেসিডেন্ট বলেন, সেনাপ্রধান বলেন, গোয়েন্দা প্রধান বলেন, সব ওই একটি দেশ কন্ট্রোল করে। ট্রাম্প নেতানিয়াহুকে বলেছে লেবাননে হিট না করতে,
সে তোয়াক্কা করেনি, সে হিট করেছে। একটা পুচকে দেশ, মাত্র 1 কোটি বা তার কিছু বেশি লোক। পাকিস্তান 2টা পারমাণবিক মামলার কিছু খুঁজে পাওয়া যাবে না ওই দেশটার। বিশাল আমেরিকা তাকে ভয় পায়। বাংলাদেশে আমি আপনাদের অনেক লাইভে কথাগুলো বলেছিলাম, 5th কলাম চলছে এখন। 5th কলাম কি বোঝেন? পুরো বাংলাদেশটার রন্ধে রন্ধে ঢুকে গেছে আমাদের প্রতিবেশী একটি দেশের এজেন্সি। এই এজেন্সিগুলো বাংলাদেশের মধ্যে, আপনারা হয়তো মনে করেন যে এটা মোসাদের লোক, এটা রয়ের লোক, এটা আইএসআই লোক। বিষয়টা এরকম না। আমি ধরেন রয়ের লোক, অমুকে ধরেন আইএসআই লোক, বাংলাদেশের লোক। 5th কলাম অর্থাৎ এইটা একটু বোঝার চেষ্টা করবেন যে ওরা আমাদের দেশে আমাদের লোকগুলোকে অর্থের বিনিময়ে কিনে ফেলে। ধরেন বাংলাদেশে এই মুহূর্তে কালচারাল অঙ্গনের সবচেয়ে ফেমাস মুখকে ধরেন মোশাররফ করিম, একটা উদাহরণ দিলাম, যদিও মোশাররফ করিম এই টাইপের লোক বলে মনে হন, তাকে সে কিনে ফেলবে। হানিফ সংকেত, আব্দুল নূর তুষার, এরা করে কি বাংলাদেশের সেলিব্রিটিদেরকে এইভাবে কিনে ফেলে, সে নাটক জগতের হোক, টকশো জগতের হোক, খেলার জগতে হোক। যখন বাংলাদেশ কোনো সঠিক সিদ্ধান্ত নেবে, ধরেন বাংলাদেশ পাকিস্তানের সাথে একটা চুক্তি করবে, এই চুক্তিটা বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ, এরা মাঠে নেমে যাবে। এদেরকে নামিয়ে দেবে কি ইন্ডিয়া। ইন্ডিয়া টাকা দিবে, ইন্ডিয়া তাদেরকে পালে। এরা হলো 5th কলাম। এরা সেলিব্রিটি হিসেবে নেমে যাবে, মানুষকে বোঝাবে সরকারের বিরুদ্ধে, এই সরকারের সিদ্ধান্তটা পাকিস্তানের সাথে নিচ্ছে, এটা দেশের বিরুদ্ধে। তো এই নেটওয়ার্ক, যেমন আব্দুল নূর তুষারের বক্তব্য দেখবেন পুরোপুরি 5th কলামের লোক। উনি কিন্তু পুরোপুরি 5th কলাম। 5th কলামকে মেনটেন করে বাংলাদেশে র, আর তাকে অর্থায়ন করে মোসাদ, এবং মানে ইন্ডিয়া এবং ইসরায়েল কোলাবোরেশনে কাজগুলো করে। তো বাংলাদেশে আপনারা অনেকে অনেক কিছু বোঝেন না, দেখা যায় সরকার একটা ভালো সিদ্ধান্ত নিচ্ছে, তুম করে মিছিল শুরু করে দেন, মনে করেন আরে আল্লাহ তো দেশের পক্ষে না, ওই র নামায় দিছে কাজগুলো। অনেক ইসলামী দলও ভুলে নেমে যায়, অনেক পীর সাহেবের গ্রুপও নেমে যায় ভুলে রয়ের হয়ে, তারা বোঝে না। এনএসআই বলে, ডিরেকশন দেয়, তারা মাঠে নেমে যায়। তো বাংলাদেশের ক্ষেত্রেও স্পেশাল জায়গাগুলোতে এই লোকগুলো বসে আছে, এদেরকে অর্থায়ন করে পালা হয়। তো ইরানের বিরুদ্ধে আমেরিকা এই লড়াইতে পায়নি কিছু। হরমুজকে নিয়ে এখন আবার উত্তপ্ত পরিবেশ তৈরি করছে। ইসরায়েল বলছে তারা এই যুদ্ধ আবার শুরু করবে, সেই প্রস্তুতি নিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র কার্গো বিমান ভরে আবার মধ্যপ্রাচ্যে অস্ত্র সেনা আনা শুরু করেছে। এখন তিনি হরমুজ দখলে যাবেন, তার মানে পৃথিবী আরেকটা অনিশ্চিত যুদ্ধের দিকে যাচ্ছে। এখন আপনি বলেন, ট্রাম্প তিনি মূলত যুদ্ধবিরতিটা ঘটিয়েছে, যেটা বলা হচ্ছে যে তিনি হাতে কিছু সময় চেয়েছেন ইরানের ধোলাই থেকে বাঁচার জন্য, যেন ইরান এই সময়টা যুদ্ধবিরতির নাম দিয়ে একটু দূরে থাকবে। এই সময় তিনি তার কিছু ড্রপ বা পজিশন চেঞ্জ করে আবার সাজিয়ে নেবে, সেই কাজটি হয়েছে। একটা প্রতারণা করেছে। ইরান বলছে যে আমার তো ট্রিগারে হাত আছে, তুমি যেখান থেকে শুরু করবে সেখান থেকে আমি শুরু করব, কি করতে চাও করো, তোমার সাথে আর যুদ্ধবিরতি হবে না। যদি তুমি যুদ্ধবিরতি করতে চাও, আমার শর্ত তোমার কাছে আছে, আমি তোমাকে নতুন আশ্বাস বিশ্বাস দেব না। হরমুজ ইরানের কন্ট্রোলেই থাকবে, তুমি যা করো করো। হরমুজ থেকে তোমার পশ্চিমা দুনিয়ার বা তোমার কি বলবো সুপার পাওয়ারের পরাজয় ঘটবে। তোমাকে হরমুজ ছাড় দেওয়া হবে না, তোমাকে গালফ ছাড়তে হবে। আমেরিকা এখন আসলে নতুন করে টেনশনে পড়ে গেছে, কারণ হরমুজ ইরানের কন্ট্রোল মানে এটা রাশিয়া চীনের কন্ট্রোল চলে যাবে। কারণ ইরান এখানে আরেকটি শর্ত জুড়ে দিয়েছে, আমি বলছি যে ডলার দিতে হবে ইরানকে, আর ইরান তার কারেন্সি দিবে তেলের জন্য। তার মানে ইরানের কারেন্সি ডলারকে বিট করে এখন তার কারেন্সির মান উন্নয়ন করবে, যেটা একেবারে তলানিতে পড়ে গেছে। তো ইরান যে ডাইনামিক পলিসিগুলো নিয়েছে, বা ইরানের ডক্টরেট করা পিএইচডি হোল্ডাররা যে রাষ্ট্র পরিচালনা করছে, তারা যে গেম দিছে ট্রাম্পকে, সে নাজিয়াল হয়ে গেছে। কিন্তু তার এন্টি গেম আবার দেওয়ার চেষ্টা করতেছে এখন মিস্টার নেতানিয়াহু, কারণ মাল তো ওই দেশগুলির মধ্যেই আছে। আমেরিকা তো পানি খায় রাতে শুয়ে থাকে, ট্রাম্পের মতো সকালে একটা বিকালে একটা বলে। তো এখন এই অবস্থা, আবারও পৃথিবী অনিশ্চিত যুদ্ধের দিকে যাচ্ছে। এবার যুদ্ধে অনেকগুলো ফ্রন্ট এগিয়ে আসবে। ট্রাম্প বলছে আমার সাথে ন্যাটো বা ইউরোপ এবার এগিয়ে আসবে, আমাকে তারা কথা দিয়েছে, যদিও তাদের আমার লাগবে না। অনেক রকম কথা আসা শুরু করছে। আবার ইরানও তার মিত্রদেরকে বলছে এবার যদি তারা মিত্র বাড়ায়, তোমাদেরকে প্রকাশ্যে নামতে হবে, আর গোপনে নয়। আমার সহযোগিতা এবার গোপনে না, প্রকাশ্যে লাগবে, যখন আমি চাইব। আমরা আশা করব এই যুদ্ধটা আর ছড়াবে না, শান্তি আসুক। কিন্তু পরিস্থিতি বলছে আমেরিকা কিচ্ছু করছে না, পুরো কন্ট্রোলটা করছে ওই একটি দেশ থেকে। প্রেসিডেন্ট কিচ্ছু করতে পারছে না, তার কোনো বক্তব্যই তার নিজের নয়, ওখান থেকে দিচ্ছে, তিনি বলছে।
অবাক করার বিষয় না। মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর নাম্বার 1 পরাশক্তিশালী দেশ, একটি ক্ষুদ্র দেশের কাছে নিজেকে কিভাবে সঁপে দিয়েছে ভাবা যায়। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।